আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহারাজাত স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নগরী বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত। কাল থেকে থাকছে না সিটিং ও গেট লক সার্ভিস। ১.৫ বছর পর কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর। আবারও হাসপাতালে খালেদা জিয়া। চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও সরকার অনুমতি দিচ্ছে না, অভিযোগ ফখরুলের। রাজনীতি ও নির্বাচন বাণিজ্যের রূপ নেয় ইউপিতে সহিংসতা বেড়েছে, মন্তব্য বিশেষজ্ঞদের। উস্কানি দিয়েছে বিএনপি, দাবি আওয়ামী লীগের। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিক্রিয়া। সড়ক পরিবহনে বর্ধিত ভাড়ার অতিরিক্ত আদায় রোধে রাজধানীতে চতুর্থ দিনের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অধিকাংশ গাড়ির যাত্রীদের সাথে কথা বলে প্রমাণ মিলেছে অতিরিক্ত ভাড়া আদায়ের। তবে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, 4 দিনের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র কমলেও এখনও প্রায় অর্ধেক পরিবহনই মানছে না সরকার নির্ধারিত ভাড়া, আদায় করছে অতিরিক্ত। অভিযানে উপস্থিত থাকা সড়ক পরিবহন সমিতির নেতারা প্রমাণ পান বিষয়টি। তবে এর বিরুদ্ধে অভিযানে সহায়তা দেওয়ার কথাও জানান তারা। অন্যদিকে রোববার থেকে থাকছে না আর সিটিং ও গেট লক সার্ভিস। মাহবুব সৈকতের রিপোর্ট। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সংগতি রেখে ডিজেল চালিত পরিবহনের জন্য নতুন ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও অধিকাংশ পরিবহনের বিরুদ্ধেই ওঠে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। সিএনজি চালিত পরিবহনও ডিজেল চালিত বলে আদায় করা হচ্ছিল বর্ধিত ভাড়া। এমনই প্রেক্ষিতে চতুর্থ দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা করা হয় রাজধানীতে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীতে ডিএমপির 2টি এবং বিআরটি এর 8টি, মোট 10টি ভ্রাম্যমাণ টিম বসে। অধিকাংশ গাড়িতেই দেখা যায় আদায় করা হচ্ছে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত। 60 টাকার ভাড়া 90 টাকা নেয়, কিরকম নিয়ন্ত্রণ? ফুলবাড়িয়া থেকে আসছি আর কি, ফার্মগেট পর্যন্ত আগে 40 টাকা নিত, এখন 50 টাকা নিচ্ছে। এই পরিবহনটিতেও যাত্রীদের সাথে কথা বলে এবং ভাড়া উত্তোলনকারীর স্বীকারোক্তিতে মেলে আগে থেকেই আদায় করা হতো অতিরিক্ত ভাড়া। গাবতলী থেকে মালিবাগ ওনার ভাড়া হচ্ছে 22 টাকা, সেখানে নিচ্ছে 30 টাকা। দুজনে 60 টাকা নিছে। আর নতুন করেও যাত্রীদের কাছ থেকে দূরত্ব অনুযায়ী আদায় করা হচ্ছে 10 থেকে 20 টাকা করে বেশি। কোম্পানির অর্ডার আছে। কোম্পানির অর্ডার? জি। কোম্পানি কি বলছে 30 টাকা করে নিতে আপনাকে? জি। অভিযোগের সত্যতা মেলায় করা হয় জরিমানা। অনেক পেয়েছি যারা আসলে সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে, আবার অনেকগুলো এখনও সে আগের নিয়মেই চলছে। অর্ধেক সংখ্যক হলেও এখনো পর্যন্ত মেনে চলছে। যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের পক্ষে সাফাই গাইতেও দেখা যায় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তার নামে উপস্থিত থাকা মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের। এটা হইলো ভাড়াটা বৃদ্ধি হয়েছে, তো 4টা গতকালকে পাইছে, পরিবর্তন খুব শীঘ্রই হবে। 2-1 দিন পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা। বিআরটি এর অভিযানের সময় উপস্থিত হন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকও। কথা বলেন যাত্রীদের সাথে, স্বীকার করেন আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। আমরা এই অভিযানে কিছু কিছু অনিয়মও পাওয়া যাচ্ছে, আবার সঠিক ভাড়াও পাওয়া যাচ্ছে, আবার অতিরিক্ত ভাড়াও পাওয়া যাচ্ছে। যারা অতিরিক্ত ভাড়া আদায় করতেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার থেকে বন্ধ হয়ে যাবে সিটিং সার্ভিস। এ বিষয়ে কথা বলেন তিনি। সিটিং সার্ভিস এবং গেট লক সেটা আগামীকালকে থেকে আমরা বলছি থাকবে না। সেটা যদি কেউ পালন না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, মামলা দায়ের করা হবে। যদিও এই সিদ্ধান্তে রাজধানী থেকে পার্শ্ববর্তী এলাকায় যাতায়াতকারীদের দুর্ভোগ বাড়বে বলে মনে করেন অনেক পরিবহন মালিক। যে দূরপাল্লার যাত্রী অফিস টাইমে তাগাদা যেতে হবে, তাদের জন্য একটা সিটিং বাস থাকা দরকার। কিন্তু এখন সরকার যেটা সিদ্ধান্ত নেবে ওটাই আমরা একমত, আমাদের আর এখানে কোনো দ্বিমত নেই। লোকাল যেভাবে নিয়ম এভাবেই চালাবো আমরা, লোকালের বাইরে আমরা আর চালাবো না। মানে দাঁড়িয়েও যাত্রী যাবে। তবে নির্ধারিত ভাড়া আদায় এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে সবাই সচেষ্ট থাকার কথা জানান। আর যাত্রীরা চান অব্যাহত থাকুক অভিযান। আমরা চাই এই অভিযানটা প্রতিনিয়ত অব্যাহত থাকুক, যেন যাত্রীদের দুর্ভোগ না হয়। আরো একটু কঠোর হলে ভালো হয় আমাদের জন্য, কারণ আমাদের আসলে হয়রানি করা ছাড়া আর কোনো উপায়ই নেই এদের। এই অভিযানটা কন্টিনিউ যদি থাকে আমাদের পাবলিকের জন্য অনেক ভালো হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
করোনায় শিক্ষা পরিস্থিতির খবর। করোনার কারণে ১.৫ বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসতে যাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার শুরু হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। কোভিড পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিয়ে এবার বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলো। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার আগে ও চলাকালে করণীয় নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবছর নির্দিষ্ট সময়ের অনেক পরে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নেবে 22,27,113 জন শিক্ষার্থী। সারা দেশে 3,679টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যস্ত পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত শিক্ষক ও কর্মচারীরা। পরীক্ষার হলে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানোর পাশাপাশি অভিভাবক জামায়াতে থাকবে কঠোরতা। শেষ পর্যন্ত পরীক্ষা হওয়ার স্বস্তি ফিরেছে অভিভাবকদের মনে। করোনার কারণে 100 নম্বরের স্থলে 50 নম্বর এবং 3 ঘন্টার পরীক্ষা নেয়ার স্থলে 1.5 ঘন্টা পরীক্ষা নেয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গ। কোভিড-19 মহামারী পরিস্থিতিতে বিশ্ব মানবতার অভিন্ন স্বার্থে দৃঢ় অংশীদারত্ব গড়ে তোলার জন্য বিশ্বে সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, তার সরকার সহিষ্ণুতা ও মর্যাদা সঞ্চারিত করার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। শেখ হাসিনা বলেন, এ লক্ষ্যে আমরা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগকে কার্যকর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছি। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজলরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের সাফল্য উদযাপনের এক অনন্য মুহূর্ত। এছাড়াও এটি শতবর্ষ উদযাপনের আগে পরবর্তী 25 বছরের সংস্থার কার্যকলাপগুলো পুনর্বিবেচনা এবং আত্মসমালোচনা করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. এবার রাজনৈতিক প্রসঙ্গ। আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও সরকার অমানবিকভাবে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। টানা 26 দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়ার পর গেল 7 নভেম্বর বাসায় ফেরেন খালেদা জিয়া। শারীরিক জটিলতা বাড়ায় সপ্তাহ না পার হতেই আবারও বিএনপির চেয়ারপারসনকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। জটিল রোগ থাকায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে বিদেশ নিয়ে যাওয়ার জন্য চিকিৎসকদের তাগিদ থাকলেও সরকার তার অনুমতি দিচ্ছে না বলে ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মী সম্মেলনে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বন্ধুগণ, আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেখেন কি মর্মান্তিক, কি ভয়াবহ নিষ্ঠুর এই সরকার। ম্যাডামের ছোট ভাই তিনি বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। যে ম্যাডামের চিকিৎসা বিদেশে দরকার, অত্যন্ত জরুরি দরকার। ডাক্তার বলেছে যে এই দেশনেত্রীর চিকিৎসার জন্য এখন তাকে বিদেশে নেওয়া খুব বেশি প্রয়োজন, কিন্তু তারা সেই অনুমতি দেয় না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তোমাদের আসলে কোনো ভিত্তি নাই, জনগণের সঙ্গে অনেক দূরে চলে গেছে, যোজন যোজন ধরে। আজকে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে, বাস ভাড়া আবার বেড়ে গেছে, চাল ডাল তেলের দাম বেড়ে গেছে। এই দেশটা আমরা চাই নাই, কোথাও কারো কোনো নিরাপত্তা নাই। সভা সমাবেশে পুলিশি বাধা এবং গ্রেফতারেরও নিন্দা জানান বক্তারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে দেশে অশান্তির আগুন জ্বলছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আসলে এই আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার আগুন। এই আগুন আন্দোলন নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট হতাশার আগুন। তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বোঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায় বলেও মনে করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না, দেশের সর্বোচ্চই নাকি অশান্তির আগুন। আসলে অশান্তির আগুন দেশে নয়, এ আগুন জ্বলছে বিএনপির আপন ঘরে। এ আগুন ক্ষমতা ফিরে পাওয়ার আগুন। এ আগুন আন্দোলন নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীবিত হতাশার আগুন। বিএনপি নেতারা রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলেছেন। বিভিন্ন সময় বিশেষ করে নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে বিএনপির ঐক্য দেশবাসী দেখেছেন। সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। ইউপি নির্বাচন ও পরবর্তী সহিংসতার খবর। রাজনীতি ও নির্বাচন এখন সেবা নয়, বাণিজ্যের রূপ নিয়েছে বলেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত সহিংসতা বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। এবারের ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দিয়েই সহিংসতার সৃষ্টি করছে বলে মন্তব্য আওয়ামী লীগের। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিকাংশ এলাকায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও কিছু এলাকায় সৃষ্টি হয় সংঘাত সহিংসতার। এ নিয়ে কথা হয় স্থানীয় সরকার বিশেষজ্ঞদের সাথে। যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, এটা রোগ নয়, এটা রোগের উপলক্ষণ। রোগটা হলো যে সুবিধাবাদের রাজনীতি, যে রাজনীতিটা এখন হয়ে গিয়েছে জনস্বার্থের পরিবর্তে, জনকল্যাণের পরিবর্তে কিছু পাওয়ার একটা মাধ্যম। এই যে সুবিধাবাদের রাজনীতি জনকল্যাণের পরিবর্তে, এটাই মূল রোগ। সংঘাত সহিংসতা এড়িয়ে নির্বাচন অনুষ্ঠিত করার বিভিন্ন পরামর্শ দেন তিনি। নির্বাচন কমিশন অন্যায় যারা করছে, হুমকি ধামকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তড়িৎ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কঠোর ব্যবস্থা নিচ্ছে না। শুধু তাই নয়, তা নির্বাচন কমিশনের ক্ষমতা আছে যারা যেই সব প্রার্থীর পক্ষে এইসব অন্যায় করা হয় সেই সব প্রার্থীদের বাতিলের ক্ষমতাও আছে। আওয়ামী লীগ মনোনীত এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই সংঘাত বেশি হচ্ছে, এ নিয়ে ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগের এই নেতা। বিএনপি অংশগ্রহণ করে নাই, কারণ নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে হবে, প্রশ্নবিদ্ধ করতে হবে, এই তাদের কৌশল। এই কৌশলের কারণে শত শত বিএনপি প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং কোনো কোনো জায়গায় যেখানে তারা প্রার্থী হওয়ার মতো সাংগঠনিক শক্তি নাই, সেখানে তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছে, তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কলহ সৃষ্টি করেছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর বার্তাও দিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ বিষয়ে আমাদের দল, আমাদের নেতৃত্ব অত্যন্ত সতর্ক। আমরা সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যাতে করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন এবং প্রশাসনিকভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি যে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো মীমাংসা করার জন্য কাজ করে যাচ্ছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সারা দেশে একজন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন। গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়ী মেম্বার আব্দুর রৌফকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জের রায়গঞ্জ সহ অনেক স্থানে হামলার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে মোবাল্লিক করিমের ডেস্ক রিপোর্ট।
দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। গাইবান্ধা সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদ্য বিজয়ী ইউপি সদস্য আব্দুর রৌফ মাস্টারকে শুক্রবার রাতে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে বিক্ষোভ চলছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে তার সমর্থকরা। সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষ ও হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় শফি হত্যায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহত শফির স্ত্রী সেলিনা আক্তার। বগুড়ার শিবগঞ্জ ও হবিগঞ্জের আজমিরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় মামলা করা হয়েছে। এদিকে মাদারীপুরে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে দুর্বৃত্তদের হামলা ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই হামলা ঘটনা ঘটে। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে। নতুন করে বেড়েছে চালের দাম, কেজিতে ১.৫ থেকে ২ টাকা। শীতের প্রাক্কালে এ সময়ে শাকসবজির দাম কমার কথা থাকলেও বাজারে উল্টো চিত্র। শাকসবজির দাম বেড়েছে। দাম বৃদ্ধির জন্য পরিবহন ব্যয় বৃদ্ধিকেই দুষছেন ব্যবসায়ীরা। ইলিশ মাছের দাম বেড়েছে, কমেছে অন্য মাছের। গরুর মাংসের দাম বাড়লেও কমেছে মুরগির দাম। আর বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে তেল, চিনি, আটা, ময়দা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ব্যয় বাড়ায় নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে। চালের দাম নতুন করে আরেক দফা বেড়েছে। এবার কেজিতে বাড়ল ১.৫ টাকা থেকে ২ টাকা। চাউলের দামও বেড়েছে, প্রতি কেজিতে ১ টাকা ১.৫ টাকা বাড়াইছে, ওটার প্রভাব পড়ছে। চাউলের গাড়ি আগে আসতো ১৫,০০০ টাকা, সেটা এখন আসে ৫,০০০ টাকা বেশি, ২০,০০০ টাকা। বস্তা প্রতি আগে বাড়ার থেকে বর্তমানে আরো ৩০ টাকা বেশি পড়ে। শীতের শুরুতে এ সময়ে সরবরাহ বাড়ায় শাকসবজির দাম কমার কথা, কিন্তু কমেনি, বরং নতুন করে বেড়েছে অনেক সবজির দাম। পরিবহন খরচ বৃদ্ধির কারণেই এসব পণ্যের দাম বৃদ্ধির কারণ বলে জানান ব্যবসায়ীরা। যে গাড়ি ১০,০০০ টাকা ভাড়া ছিল এখন ওই গাড়ি ১৫,০০০ টাকা ১৬,০০০ টাকা ভাড়া হয়। ওই কারণে আর কি সবজির দামটা একটু বেশি হয়, ক্যারিং খরচটা বেশি বাড়াতে আর কি ওই সবজির দামটা একটু বেশি হয় আর কি। বাজারে ইলিশের দাম বেড়েছে, তবে কমতির দিকে অন্যান্য মাছের দাম। ইলিশ মাছের দাম আগের তো কেজিতে ১-১৫০ টাকা বাড়ছে, আমদানি খুবই কম, নদীতে মাছ নাই, অন্যান্য সব মাছের দামই কম আছে। গরুর মাংসের দাম কেজিতে ২০ টাকা বাড়লেও কমেছে মুরগির দাম। গত ২-৩ সপ্তাহ আগে ১৯০ টাকা ছিল, সেখান থেকে দামটা একটু কমে আসছে আর কি। মাল প্রতি ১০,০০০, ১৫,০০০, ৮,০০০ বেশি দেখিনি, এই কারণে মালের দাম একটু বাড়ছে, আমাদের বাড়তি বিক্রি করতে হয়। সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে আটা, চিনি, ময়দা, পেঁয়াজ। বেসিক্যালি তো আগেই তো অনেক জিনিসের দাম ঊর্ধ্বগতি, একদম নাগালের বাইরেই বললেই চলে, যে এক প্যাকেট আটা আপনার ৯০ টাকা, এক প্যাকেট ময়দায় 20 টাকা বাড়ছে। ভর্তি তেলের মধ্যে যে সয়াবিন তেলটা, সেটা তো রেট অনেক বেশি হাই রেট, সাথে যেটা চিনি সেটারও দাম বাড়ছে অনেক বেশি। পেঁয়াজ, আদা, রসুন এগুলি আগের অবস্থানে আছে, ডাল, চিনি এগুলি আগের দামে আছে। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। শীতের পদধ্বনি মিলছে, তবে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে ঊর্ধ্বমুখী দামের কারণে কিনতে পারছে না সাধারণ ভোক্তারা। বিক্রেতারা বলছেন আগাম শীতকালীন সবজির দাম একটু বেশিই হয়। স্বল্প দিনের ব্যবধানে দাম কমে আসবে বলে জানায় কৃষি বিভাগ। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৬,৪০০ হেক্টর জমিতে সবজির আবাদ হলেও স্থানীয় বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। আকার ও জাত ভেদে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ থেকে ৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, সিম ১০০ থেকে ১৪০ টাকা কেজি, এছাড়াও কাঁচামরিচ ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির ঊর্ধ্বমুখী দামের কারণে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ভোক্তারা। দামটা একটু মাকাচ্ছ, মানুষের
সীমার বাইরে আর কি। চাষিরা জানান এবার সবজির ফলন ভালো হলেও সার ও কীটনাশক কিনতে হচ্ছে চড়া মূল্যে। আবহাওয়া ও বাজার মূল্য অনুকূলে থাকলে লাভবান হবেন তারা। সারের দরটা একটু দাম, এখন বাজারের দাম যেরকম দেখা যায় এরকম হইলে আমরা আশা করা যদি লাভবান হইতে পারবো, আমাদের সুফসল হইলে বাজার ভালো হয়, লাখ দেড় 2 লাখ বেশি। স্থানীয় শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে সাধারণ ক্রেতাদের নাগালেই থাকবে সবজির দাম, দাবি সংশ্লিষ্টদের। শীতকালীন সবজির এখন যে অবস্থা, আমরা আশা করছি আগামী 7 দিনের ভিতরে কিন্তু নতুন সবজি নামা বাজারে আসা শুরু হবে। এখন সবজির কিছুটা উচ্চমূল্য আছে, তবে আমরা আশা করছি আগামী 7 থেকে 10 দিনের ভিতরে আবার সবজির দাম স্বাভাবিক হয়ে আসবে। বাজার মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং বৃদ্ধি করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। শিউলি রোসা, মাই টিভি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। কথার জাদুকর হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার। ২ শতাধিক উপন্যাসের এই রচয়িতা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ২১ পদক, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার। ২০১২ সালের ১৯ জুলাই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানেই মারা যান হুমায়ুন আহমেদ। মাত্র ৬৪ বছর বয়সেই তিনি চলে যান না ফেরার দেশে। ২৪শে জুলাই নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হন তিনি। নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হচ্ছে হুমায়ুন আহমেদের জন্মদিন। রাতে লেখকের সমাধিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হুমায়ুন আহমেদের মুরালের সামনে কাটা হয় কেক। হুমায়ুন সাহিত্য নিয়ে পিএইচডি হচ্ছে, অনেকেই চর্চা করছেন, সেই চর্চাটা বাড়ুক, ছাত্ররা হুমায়ুন আহমেদ সম্বন্ধে জানুক, সবাই জানুক, ভুল কোনো চর্চা না হোক। স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসব চলাকালে ২৬শে মার্চ দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ভস্মীভূত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ৭.৫ মাস পর পুরোপুরি চালু হয়েছে। সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশন থেকে এবং সদর আসনের সংসদ সদস্য র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে থেকে স্টেশনটির কার্যক্রম উদ্বোধন করেন। এই উপলক্ষে জেলা আওয়ামী লীগ রেল স্টেশনে সুধী সমাবেশের আয়োজন করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে জয়ন্তিকা ট্রেন ও আগত যাত্রীদের উপস্থিত জনতা স্বাগত জানায়। লক্ষ্মীপুরে দ্রুত গতির একটি ট্রাক চাপায় সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার নামে 2 স্কুল ছাত্রী নিহত হয়েছে। তারা দুজনই সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন। সকাল 10টার দিকে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নগরী বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত। কাল থেকে থাকছে না সিটিং ও গেটলক সার্ভিস। 1.5 বছর পর কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর। আবারও হাসপাতালে খালেদা জিয়া, চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও সরকার অনুমতি দিচ্ছে না, অভিযোগ ফখরুলের। রাজনীতি ও নির্বাচন বাণিজ্যের রূপ নেয় ইউপিতে সহিংসতা বেড়েছে, মন্তব্য বিশেষজ্ঞদের। উস্কানি দিয়েছে বিএনপি, দাবি আওয়ামী লীগের। ভারতের মণিপুরী সীমান্তে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী, সন্তান সহ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার নিহত, প্রাণ হারালেন আরও 4 সেনা সদস্য। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্ট মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘ 18 বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় পেল লাল সবুজরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla,
আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফিজ।